চলে এলো স্ক্যাম 1992 ওয়েব সিরিজের সেকেন্ড পার্ট অর্থাৎ এপিসোড 6 থেকে 10 এর এক্সপ্লেনেশন। বাহ, তোমরা তো দেখি ফার্স্ট পার্টটা হেভি এনজয় করেছো। তবে এই পার্টে হর্ষদ মেহতা এমন কিছু করতে যাচ্ছে যা জানার জন্য নড়ে চড়ে বসে পড়ো আজকের এক্সপ্লেনেশন দেখতে। এখনো যারা ফার্স্ট পার্ট দেখোনি তারা আমার পিন কমেন্ট থেকে তা দেখে নাও। তো চলো আর প্যাচাল না বাড়িয়ে শুরু করি আজকের ওয়েব সিরিজের এক্সপ্লেনেশন। 6 নম্বর এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই যে শারদ বিল্লারি আসলে বিয়ার গ্যাংয়ের কথাতেই সুচিতার কাছে গিয়েছিল, কারণ তারা জানতো যে সুচিতা ইতিমধ্যে হর্ষদকে নিয়ে ইনভেস্টিগেশন করছে। যদি হর্ষদের এই স্ক্যামের নিউজ বাইরে চলে আসে তাহলে তার রেপুটেশন একবারে শেষ হয়ে যাবে। ফলে এটাই সুযোগ হর্ষদকে মাটির সাথে মিশিয়ে দেওয়া আর তার সকল শেয়ার পানির দামে কিনে নেওয়ার। অন্যদিকে হর্ষদ ন্যাশনাল হাউজিং ব্যাংক থেকে ধার করা 500 কোটি টাকা আর ফেরত দিতে পারবে না। তবে এর জন্য আরও কিছুদিন ধরে ওয়ার্কার স্ট্রাইকটা আরও দীর্ঘায়িত করতে হবে। মানু মুন্দ্রা অর্থাৎ ব্ল্যাক কোবরা এই দায়িত্বটা নিজের কাঁধে তুলে নেয়, মানে হর্ষদকে মিটিয়ে দেওয়ার জন্য তাদের প্ল্যান একদমই রেডি। ওদিকে শারদ বিল্লারি সুচিতাকে স্ক্যামের ব্যাপারে বলার পরপরই অফিস থেকে হুট করে গায়েব হয়ে যায়। সুচিতা তো এমনিতেই হর্ষদের পিছে পড়েছিল, তার উপরে বিল্লারির সোর্স তার জন্য একটা জ্যাকপট। তাই সুচিতা তার বন্ধু দেবাশিসকে এসবিআই এর অফিসে পাঠিয়ে দেয়। দেবাশিস সেখানে গিয়ে নিজেকে শারদের কাজিন বলে পরিচয় দিয়ে তার আসার জন্য অপেক্ষা করতে থাকে। অন্যদিকে সুচিতাও তার সোর্স ডিটি থেকে কনফার্ম হয় যে হর্ষদের এই 500 কোটি টাকার ঘাবলা আসলে বড় ধরনের একটা স্ক্যাম। কনফার্ম হওয়ার পরপরই সে এই স্টোরিটাকে যত দ্রুত সম্ভব পরের দিনের পেপারে পাবলিশ করার জন্য লেগে পড়ে, কারণ হর্ষদ ইতিমধ্যে 500 কোটি টাকার প্রায় সবটাই ফেরত দিয়ে দিয়েছিল। বাকি থাকা 5-6 কোটি টাকাও সে দুদিনের মধ্যেই ফেরত দেওয়ার কথা। এখন যদি সব টাকা পে হয়ে যায় তাহলে স্টোরি পাবলিশ করে কোনো লাভই হবে না। ওদিকে দেবাশিসও এসবিআই ক্যান্টিনে নিজেকে এসবিআই এর কর্মী পরিচয় দিয়ে কিছু কর্মচারীর সাথে ভাব জমাতে সক্ষম হয়। তাদের সামনেই হর্ষদ মেহতার ঘাপলার আলাপটা তোলার পর তাদের কথা শুনে সেও শিওর হয় যে এই নিউজটা আসলে সত্যি। এরপর দেবাশিস সেটা সুচিতাকে জানালে সুচিতাও বুঝতে পারে যে তাকে আজকের মধ্যেই যা করার করতে হবে। তাই সুচিতা প্রথমে হর্ষদকে ফোন করে এই নিউজের ব্যাপারে তার মতামত চায়, কিন্তু হর্ষদ সেটাকে এক বাক্যে অস্বীকার করে দেয়। তবে সুচিতা যেহেতু নিশ্চিত ছিল তাই এই স্টোরিটা সে প্রকাশ করেই ছাড়বে, কিন্তু স্টোরি লেখার আগেই তার নিউজ এডিটর বাদ সাধে, কারণ এই নিউজ যদি কোনোভাবে মিথ্যা হয় তাহলে টাইমস অফ ইন্ডিয়া নিজেই শেষ হয়ে যাবে। এছাড়াও সুচিতার কাছে কোনো ধরনের লিখিত বা রেকর্ড কোনো এভিডেন্সও ছিল না। তাই সুচিতা তখন চেয়ারম্যানকে ফোন করলে তিনিও একই কথা বলেন। যদি সুচিতা এসবিআই এর কোনো বড় অফিসারের কাছ থেকে নিউজটা কনফার্ম করতে পারে তাহলেই সে কেবল এটা করতে পারবে। এখন চেয়ারম্যানের কাছ থেকে অ্যাডভাইস পাওয়ার পর সুচিতা প্রথমে এসবিআই এর চেয়ারম্যানকে ফোন করে ব্যাপারের সত্যতা জানায়, কিন্তু চেয়ারম্যান কি আর নিজের ব্যাংকে বিপদে ফেলবে? তাই সেও এই কথাটা পুরোপুরি অস্বীকার করে বসে। এবার সুচিতার হাতে যখন আর কোনো অপশন ছিল না তখন তার সোর্স তাকে এসবিআই এর এক বড় কর্মকর্তার সাথে কথা বলার ব্যবস্থা করে দেয়। সুচিতা আর ওই অফিসার তারা দুজনেই জানতো যে যদি এই নিউজ ভুয়া হয় তাহলে দুজনের চাকরি শেষ হয়ে যাবে। তবে ওই অফিসার নিজের নাম গোপন রেখে কনফার্ম করে যে এসবিআই এর স্ক্যামটা পুরোপুরি সত্যি। আর এটা শুনে সুচিতাও যেন গ্রিন সিগন্যাল পেয়ে সাথে সাথে লাফিয়ে ওঠে, কারণ ইন্ডিয়ার ইতিহাসে সবচেয়ে বড় স্ক্যামের পর্দাটা সে আগামীকালকে নিউজ পেপারে ফাঁস করতে চলেছে। সুচিতা এই কনফার্মেশনের পর দিলীপকে সেটা জানালে দিলীপ তার স্টোরি পাবলিশ করার সিগন্যাল দেয়, কিন্তু এটাও বলে রাখে যে যদি এই নিউজ কোনোভাবে মিথ্যা প্রমাণ হয় তাহলে টাইমস অফ ইন্ডিয়ার চাকরি তাকে ছাড়তে হবে। তবে সুচিতা এতটাই কনফিডেন্ট ছিল যে সে এই রিস্কটা নিতে সেকেন্ড বার আর ভাবতে থাকে না। তাই সেদিন রাতে টাইমস অফ ইন্ডিয়া লাখ লাখ কপির ফ্রন্ট পেজে ছাপা হয়ে যায় হর্ষদ মেহতার এই বিখ্যাত স্ক্যাম। পরের দিন সকালে উঠেই সুচিতা নিউজ পড়ে বেশ হতাশী হয়ে যায়, কারণ আর্টিকেলের কোথাও সরাসরি হর্ষদ মেহতার নাম মেনশনই করা নেই। সব জায়গাতেই তাকে কেবল বিগ বুল বলেই সম্বোধন করা হয়েছে। মূলত এডিটর কিরণ একটা সেফ গেম খেলার জন্য নিউজটাকে এভাবে চেঞ্জ করে দিয়েছিল। তবে এই বিগ বুল নামটাই যে কাফি ছিল সেটা আমরা হর্ষদের ভাই আশ্বিনের রিয়াকশন দেখেই বুঝতে পারি। এই বিগ বুল যে হর্ষদ সে ব্যাপারে কারো সন্দেহ ছিল না, কারণ সবাই তাকে এই নামেই চিনত। সকালে নিউজ পেপার পেয়ে আশ্বিন খবরের কাগজটা ছুড়ে দেয় হর্ষদের টেবিলে। খবরের হেডলাইনটা দেখেই তার চোখ পুরো কপাল উঠে যায়। এর সাথেই হর্ষদের টেবিলে রাখা টেলিফোনগুলো একে একে বাজতে শুরু করে। এটা শুনে মনে হয় এ যেন টেলিফোনের রিং নয়, বরং হর্ষদ মেহতার ডাউনফলের ঘন্টা। এখন তার ডাউনফল কতটা খারাপ হতে যাচ্ছে চলো সেটা জানতে শুরু করি পরের এপিসোড। সপ্তম এপিসোডের শুরুতে আমরা এমন কিছু দেখতে পাই যেটা হয়তো কেউই কল্পনা করেনি। হর্ষদ মেহতা টাইমস অফ ইন্ডিয়ার স্টোরিকে পুরোপুরি অস্বীকার করার বদলে একটা পাবলিক কনফারেন্সে ঘোষণা দিয়ে বলেছে সেই হলো বিগ বুল, মানে নিজের পায়ে নিজে কুড়াল মারা আর কি।
হারশাদ ভেবেছিল যে সে যেহেতু এসবিআইকে টাকা ফেরত দিয়ে দিয়েছে তাহলে সে গলা উঁচু করে কথা বলতে পারবে, কিন্তু সে যে ন্যাশনাল হাউজিং ব্যাংকেও যে তার টাকা ফেরত দিতে হবে সেটা সে বেমালুম ভুলে গেছে। ওদিকে এই নিউজ পাবলিশ হয়ে যাওয়ার পরেও হারশাদের তেমন কিছু হচ্ছিল না দেখে সুচিতা বেশ আপসেট ছিল। এর উপর এই নিউজ ফলো আপ স্টোরি সে কিভাবে করবে সেটা নিয়েও তাদের মধ্যে ঝামেলা চলছিল। তবে সুচিতাও এত সহজে হাল ছাড়ার মতো কেউ না, সে এই খেলা শেষ দেখে নেবে বলে পণ করে। প্রথমে তো মনে হচ্ছিল যে হারশাদের উপর তেমন কোনো প্রভাবই পড়েনি, কিন্তু স্ট্রাইক শেষ হওয়ার পর মার্কেট খোলার সাথে সাথেই দেখা যায় যে সকল প্রাইস ধীরে ধীরে নামতে শুরু করেছে। শেয়ার মার্কেট তো পুরোটাই চলে মানুষের ভরসার উপর, আর মানুষ হারশাদের এই নিউজ দেখে তার উপরে ভরসা হারিয়ে ফেলেছিল, যার কারণে পাবলিক ব্যাপক হারে শেয়ার বিক্রি শুরু করার ফলে হারশাদের সমস্ত কোম্পানির প্রাইস ভয়ানকভাবে নিচের দিকে নামতে থাকে। সবাই এই ব্যাপারে চিন্তিত হলেও হারশাদ তখনও গা ছাড়া ভাব নিয়ে বসেছিল, কারণ তার মনে হচ্ছিল যে স্টক অনেকদিন পরে খুলেছে বিধায় হয়তো এই দরপতন। এর উপর আরবিআই এবার দেশের সব ব্যাংকে কতটা ঘাপলা আছে সেটা জানার জন্য একটা বড় সড়ো ইনকোয়ারি শুরু করে দেয়। তবে অন্যদিকে হারশাদের রাইভাল গ্যাং কিন্তু পুরোই সোনায় সোহাগা। শেয়ার মার্কেটের এমন ফল দেখে তারা যতটা নিজেদের প্রফিট কামাতে পেরে খুশি, তার চেয়ে বেশি খুশি তারা হারশাদকে ডাউন করতে পেরেছে। মানে হারশাদের পিছনে চারিদিক থেকে শুধু বাস আর বাস আসছিল। সুচিতা দালাল এবার তার পিছনে পড়েছিল এটা জানার জন্য যে সে আসলে এসবিআইকে যে টাকাটা ফেরত দিয়েছে সেটা কোথা থেকে দিয়েছে, কারণ সে বুঝতে পারছিল যে হারশাদ এত বড় টাকা তার কোনো শেয়ার বিক্রি করে দেয়নি, আবার গ্রো মোডের সাথে অন্য কোনো কোম্পানির তো ডিল হয়নি। তার মানে এই যে টাকাটা এসেছে সেটা নেহাতি একটা গোপন সোর্স থেকে এসেছে। যাই হোক, সুচিতা এবার সেই ব্যাংকের নাম বের করার জন্য দেবাশিসকে কাজে লাগিয়ে দেয়। এদিকে আরবিআই লোকেরা ইনকোয়ারি করার পর যা জানতে পারে সেটা দেখে তাদের হুশ উড়ে যায়। কেবল 500 কোটি টাকা নয়, বরং বিভিন্ন ব্যাংকে প্রায় 5000 কোটি টাকার ঘাপলা হয়ে গেছে। এখন এই নিউজ যদি পাবলিশ হয় তাহলে ভারতের ইতিহাসে সেটা হবে সবচেয়ে বড় স্ক্যাম। এই মামলা এতই সিরিয়াস যে স্বয়ং ফাইন্যান্স মিনিস্টার পর্যন্ত খবরটা জানার পর আরবিআই এর গভর্নরকে ফোনের পর ফোন দিতে শুরু করে। এর মাঝখানে নিউজ প্রেস নামের আরেকটা নিউজ মিডিয়া কোথা থেকে যেন এই খবরটা পেয়ে যায়, তাই তারা সেই নিউজটা পাবলিশ করতে সক্ষম হয় যেটার জন্য সুচিতা এতদিন ধরে ওয়েট করছিল। ফলে সুচিতা এই ব্যাপারে কিছুটা আপসেট হলেও সে বুঝতে পারে যে হয়তো ভিতরের খুব বড় কেউই এই খবরটা লিক করে দিয়েছে। এদিকে ফিনান্স মিনিস্টার আবার আরবিআই এর গভর্নরকে ফোন করে একটা প্রেস কনফারেন্স ডেকে 500 কোটি টাকার অঙ্কটা কমিয়ে বলতে বলে, কারণ এত বড় অ্যামাউন্ট শুনে মানুষ এমনিতেই বিমরি খেয়ে যাবে আর পুরো শেয়ার মার্কেট ধস পড়ে যাবে। অর্থমন্ত্রীর এই কথা শুনে গভর্নর প্রেস কনফারেন্স ঠিকই ডাকে, কিন্তু সেই কনফারেন্সে সে সুচিতা কিংবা অন্যান্য সাংবাদিকদের একটা প্রশ্নেরও ঠিকঠাক উত্তর দিতে পারে না। যখন তাকে জিজ্ঞেস করা হয় যে সে কিভাবে ইনকোয়ারি ছাড়াই কনফার্ম করছে যে স্ক্যামের অ্যামাউন্ট 5000 কোটি না, এখন এই কথা শুনে সে আমতা আমতা করতে করতে প্রেস কনফারেন্স থেকে বেরিয়ে যায়। একে তো ভারতের কেন্দ্রীয় ব্যাংক হিসেবে আরবিআই এর উপর একটা প্রেসার আসবে, তার উপর ন্যাশনাল হাউজিং ব্যাংক কিন্তু এই আরবিআই এর অধীনে থাকা একটা ব্যাংক। ফলে সব দিক থেকে প্রেসার আসার কারণে আরবিআই নিজেই পেরেশান হয়ে একটা ইনকোয়ারি কমিটি গঠন করে। সিবিআই এর সবচেয়ে দক্ষ অফিসারকে এই কেস হ্যান্ডেল করার সিদ্ধান্ত দেওয়া হয়। তাই গভর্নর সরাসরি সিবিআই চিফের সাথে মিটিং করার পর সিবিআই চিফও তাকে সবচেয়ে এক্সপেরিয়েন্স এবং দক্ষ অফিসার দেওয়ার প্রতিশ্রুতি দেয়। অর্থাৎ এই মামলাটা যে এখন কত সিরিয়াস হয়ে গেছে তা তো তোমরা বুঝতেই পারছো। আর ঠিক এরই মধ্যে দিয়ে শেষ হয় এপিসোড নাম্বার 7। অষ্টম এপিসোডের শুরুতে আমরা জানতে পারি যে কিভাবে হারশাদ ন্যাশনাল হাউজিং ব্যাংক থেকে 500 কোটি টাকা নিতে সক্ষম হয়েছিল। সে মূলত ওই ব্যাংকের চেয়ারম্যান মিস্টার ফেরোয়ানিকে তার দিল্লির কন্ট্রাক্টের সাহায্যে সোজাসুজি পার্লামেন্টের এমপি বানিয়ে দেওয়ার অফার দিয়েছিল। ফেরোয়ানি কিন্তু বহুদিন ধরে একজন সৎ ব্যাংক কর্মকর্তা হিসেবেই কাজ করে আসছিল, এমনকি সে অনেক আগে হারশাদ মেহতাকেও রিজেক্ট করেছিল, কিন্তু এবার সে আর নিজের লোককে ধরে রাখতে পারেনি। এখন তার এই কাণ্ডের জন্য নিজের ব্যাংক তো বটে, বরং ভারতের কেন্দ্রীয় ব্যাংক পর্যন্ত বিরাট ঝামেলায় পড়তে চলেছে। এদিকে আবার এমন এক ঘটনা ঘটে যার জন্য সুচিতা কোনোভাবেই প্রস্তুত ছিল না, কেননা কেউ একজন তাকে একটা বস্তির মধ্যে ডেকে নিয়ে গেছে সিক্রেট ইনফরমেশন দেওয়ার জন্য। তবে সেই লোকটা ছিল স্বয়ং আরবিআই গভর্নর ভেঙ্কটরাজন। তিনি সুচিতাকে বলেন যে ফেরোয়ানির রেপুটেটেড পার্সন হওয়ায় আমরা সরাসরি তাকে প্রেসার দিতে পারবো না, তাই এই নাও তার স্ক্যামের ডিটেলস। আমি চাই তুমি এটা পাবলিশ করে উপর থেকে তার উপর প্রেসার ক্রিয়েট করো। তো এই প্রমাণটা ছিল সুচিতার কাছে একটা জ্যাকপট, তাই সে দেরি না করেই এই খবর পাবলিশ করে দেয়। আর পাবলিশ হওয়ার পরপরই ফেরোয়ানি হারশাদকে জানায় যে যেভাবেই হোক সে যেন তার সব টাকা পে করে দেয়। তবে হারশাদ এই ব্যাপারে গড়িমসি করছে দেখে সে নিজের রিজাইন দেওয়ার সিদ্ধান্ত নেয়। তবে রিজাইন কি তাকে বাঁচাতে পারবে? কেননা ইতিমধ্যেই জাদরেল অফিসার মাধবান তার বাড়িতে গিয়ে রেড দিয়ে সোজা তাকে থানায় নিয়ে যায়। অন্যদিকে হারশাদের পিঠ একেবারেই দেওয়ালে ঠেকে গেছে।
আর তোমরা তো জানো ঠেকায় পড়ে গেলে শত্রুর কাছেও হাত পাততে হয়। এখন হার্ষাদেরও ঠিক তেমনই এক অবস্থা। তাই সে সব ইগো ভুলে গিয়ে বেয়ার গ্যাংয়ের ত্যাগী আর অজয় কেরিয়ার সাথে একটা গলফ মাঠে দেখা করে। হার্ষাদ ত্যাগীকে তার সমস্ত হোল্ডিং কেনার অফার দেয় যাতে সেটা দিয়ে সে ন্যাশনাল হাউসিং ব্যাংকের টাকাগুলো পরিশোধ করতে পারে। কিন্তু ত্যাগী হার্ষাদকে তো রাস্তায় নামানোর চিন্তা করে রেখেছিল। তাই সে হার্ষাদকে এমন একটা ডিলের কথা বলে যেটা শুনলে তোমার মাথাও গরম হয়ে যাবে। হার্ষাদের 14,000 কোটি টাকার সম্পত্তির এগেইনস্টে সে মাত্র 500 কোটি টাকা দিতে চায়। মানে চিন্তা করা যায় এই ত্যাগী কোন লেভেলের ইনসেন ছিল। এখন ত্যাগীর কথা হলো যে হার্ষাদের তো 500 কোটি টাকা পেলেই সব শেষ হয়ে যায়, তাই তার এত টাকার কি প্রয়োজন? কারণ এমনিতেও এই অবস্থাতে কেউই হার্ষাদের সম্পত্তিকে দুয়ানা দিয়েও কিনতে চাইবে না। কিন্তু হার্ষাদ যতই ক্রাইসিসের মধ্যে থাকুক না কেন, এমন ইম্পসিবল অফার সে কোনোভাবেই মেনে নিতে পারে না। তাই সে ত্যাগীর মুখের উপরে না করে দিয়ে সেখান থেকে চলে আসে। হার্ষাদ তার ইগো থেকে বেরিয়ে আসতে না পারলেও প্রণব তাকে পরামর্শ দেয় যে জলদি তাকে বায়ার খুঁজতে হবে, না হয় সিবিআই লোকদের কোনোই ভরসা নেই, এরা মন্ত্রী মিনিস্টারকে পর্যন্ত থাপ্পড় মেরে বসতে পারে। সত্যি সত্যি সিবিআই অফিসার মাধবান ছিল ঠিক এমনই এক জাদরের লোক। ফেরোয়ানিকে সে এমনভাবে ইন্টারোগেট করে যেন লোকটা দেশের একটা টপ ব্যাংকের চেয়ারম্যান না, বরং কোনো এক অফিসের পিয়ন মাত্র। আর এসবিআই লোকেরা তো তার প্রতিটা প্রশ্নে তোতলাতে তোতলাতে কাঁপতে থাকে। এসবিআই সকল সিনিয়ররাই সোজাসুজি সমস্ত দোষ চাপিয়ে দেয় সীতারামনের ঘাড়ে, কারণ বিআর কিংবা এসডিএল আনা নেওয়ার কাজ সীতারামনই করত। এটা জানার পর মাধবান তো সীতারামনের প্রায় হাতই ভেঙে দিচ্ছিল, আর তাকে হুমকি দিয়ে বলে যে যদি দ্রুত মুখ না খোলে তাহলে তাকে এমন জেলে ঢোকানো হবে যেখান থেকে সূর্যের আলো দেখা যায় না। মানে এই অফিসার মাধবান এমনই এক অ্যাটিটিউড লেভেল ছিল যে যারা সিরিজটা দেখেছো তারা ঠিকই রিলেট করতে পারবে। যাই হোক, এরপর সিবিআই তাদের পরের মিসাইল চালায় সরাসরি হার্ষাদের উপর। তার সমস্ত ব্যাংকের অ্যাকাউন্ট তারা ফ্রিজ করে দেয়। টিভিতে এই নিউজ দেখে আশ্বিনও প্রচুর চেঁচামেচি করে, কারণ সে সবসময় হার্ষাদকে সাবধান করে এসেছিল। আর ফেরোয়ানি যদি একবার স্বীকারোক্তি দেয় তাহলে হার্ষাদের চিতায় ফুল চালানোর কাজটাও সম্পূর্ণ হয়ে যাবে। তবে হার্ষাদের কথা হলো যে যদি সে ফেঁসে যায় তাহলে খোদ প্রধানমন্ত্রীর অফিসও ফেঁসে যাবে, কারণ এই বিরাট মাপের স্ক্যামের সাথে খোদ প্রধানমন্ত্রীও জড়িত। গ্রোমোর কোম্পানিতে প্রধানমন্ত্রীর অফিস থেকেও নিয়মিত কন্ট্রাক্ট রাখা হতো। এখন দেখার বিষয় যে সিবিআই তাদের উপরে কোনো স্টেপ নেয় কিনা। ওদিকে সিবিআই এর কাছ থেকে থেরাপি পাওয়ার পর ফেরোয়ানের অবস্থা মোটামুটি বেহাল হয়ে পড়ে। তাই সে হার্ষাদের সাথে দেখা করে বলে যে যদি তাকে আরেকটা ইন্টারোগেশন ফেস করতে হয় তাহলে সে হড়বড় করে সব বলে দিতে পারে। এরপর হার্ষাদ এবার দিল্লির ওই পাওয়ারফুল পলিটিক্যাল এজেন্ট স্বামীজিকে ফোন দেয়, কিন্তু স্বামীজি তাকে কিছু মোটিভেশনাল স্পিচ দেওয়া ছাড়া আর কোনো হেল্পই করতে পারে না। এদিকে পরের দিন সকালে ঘটে যায় আর এক মহাবিপদ। সকালবেলা ফেরোয়ানিকে তার নিজ বাসায় মৃত অবস্থায় পাওয়া যায়। প্রথমে দেখে মনে হয় যে এটা আসলে কোন একটা হার্ট অ্যাটাক, কিন্তু সিবিআই সহ পাবলিকের সন্দেহ হচ্ছে এটা হার্ট অ্যাটাক নয়, এটা হয়তো আত্মহনন কিংবা মার্ডারও হতে পারে। তবে সুচিতার কানে যখন ফেরোয়ানির মৃত্যুর খবরটা চলে যায় তখন সে প্রচন্ড ভেঙে পড়ে, কারণ তার মনে হতে থাকে যে তার লেখা আর্টিকেলের কারণে ফেরোয়ানির হয়তো মৃত্যু হয়েছে। তবে এটা সত্য যে ফেরোয়ানির মতন একজন রেপুটেড পার্সন এভাবে অপমান অপদস্থ হচ্ছিল বিধায় সে আসলে সেটাকে সহজেই মেনে নিতে পারেনি। যাই হোক, এদিকে সিবিআই কিন্তু এবার একদম নড়ে চড়ে বসেছে, কারণ তাদের সবচেয়ে বড় উইটনেস দুনিয়া থেকে চলে গেছে। এখন তাদেরকে বাকি উইটনেসদের গায়েব হওয়ার আগেই সব কাজ সেরে ফেলতে হবে। ফেরোয়ানের মৃত্যুর পরেই মাধবান সোজা হার্ষাদের ঘরে একটা সারপ্রাইজ রেড দেয়। এমন সারপ্রাইজ দেখে হার্ষাদ তো পুরোই ভ্যাবাচাকা খেয়ে যায়। এটা তো আর ইনকাম ট্যাক্স না যে ভিতরের কেউ খবরটা লিক করে দেবে। আর ইনকাম ট্যাক্সের মতোই সিবিআই লোকজন এত ভদ্রভাবে সবকিছু হ্যান্ডেল করে না। তো বুঝতে পারছো এবার হার্ষাদের সাথে কি হবে। টানা 11 ঘন্টা ধরে রেড করেও হার্ষাদের বাসায় তেমন কিছু না পেয়ে মাধবান এবার তাদেরকে সিবিআই অফিসে ডিনারের দাওয়াত দেয়। আদতে ডিনারের দাওয়াত দেওয়ার নাম করে তারা ঘাড় ধরে হার্ষাদ এবং আশ্বিনকে সিবিআই অফিসে ঢুকিয়ে ফেলে। এর মানে তো তোমরা বুঝতেই পারছো হার্ষাদ মেহতা এবার ফাইনালি সিবিআই এর হাতে অ্যারেস্ট হয়েছে। এখন পুরো ভারতে তো এর চেয়ে বড় নিউজ আর কিছুই হতে পারে না, যার ফলে দেশের শেয়ার মার্কেট পড়তে থাকে হু হু করে। এছাড়াও তার অ্যারেস্টের খবর শুনে পুরো দেশ যেন একদম কেঁপে ওঠে। এদিকে সুচিতা আবার এই অ্যারেস্টের কথা জানতে পেরে হার্ষাদের স্ত্রীর কাছে যায় তার অনুভূতি জানার জন্য। তবে সেখানে হার্ষাদের স্ত্রী তাকে এমন অনুভূতির কথা জানায় যেটা সে জীবনেও ভুলবে না। যাই হোক, হার্ষাদ অ্যারেস্ট হয়ে যাওয়ার পর ভারতের শেয়ার মার্কেট এত বেশি ক্র্যাশ করেছিল যে এমন ভয়ানক ক্র্যাশ কেউ আগে কখনো দেখেনি। হার্ষাদের কথা মতো যারা ইনভেস্ট করে রেখেছিল তারা এক মুহূর্তে রাস্তার ফকির
ফকির হয়ে যায়। পুরো দেশ জুড়ে হারশাদ এক নিমিষে হিরো থেকে ভিলেনে পরিণত হয়। মানুষ তার বিরুদ্ধে রাস্তায় নেমে এসে বিক্ষোভ শুরু করে। ওদিকে জেলে বসে বসে মশার কামড় খেলেও হারশাদ সিবিআইয়ের কাছে কোনোভাবেই মুখ খুলতে চাচ্ছিল না। এমন কিছু দেখে সিবিআইয়ের চিফ মাধবানকে পরামর্শ দেয় যে সে যেন হারশাদকে জেল থেকে বের হওয়ার সমস্ত আশা খতম করে দেয়। মাধবান গিয়ে হারশাদকে জানায় যে তার বিরুদ্ধে ইতিমধ্যে 31টা কেস ফাইল হয়েছে, তাই জেল থেকে তার জামিন মেলার কোনো সম্ভাবনা নেই। এর উপর ফরেন এনফোর্সমেন্টও সিবিআইয়ের পর হারশাদকে পাকড়াও করার জন্য লাইন ধরে আছে। অর্থাৎ এবার সে এমন এক কুয়ায় পড়ে গেছে যেটা থেকে উঠে আসা প্রায় অসম্ভব। সিবিআই কিন্তু তার ভাই আশ্বিনকে ঠিকই ছেড়ে দেয়, কারণ ইল্লিগাল লেনদেনগুলোতে আশ্বিন কোনোভাবেই জড়িত ছিল না। আশ্বিন বাড়িতে ফিরে এসে ভূষণের কাছ থেকে জানতে পারে যে কোর্ট তাদের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করার অর্ডার দিয়েছে। মানে চারিদিক থেকে যেন একের পর এক কামানের গোলা ধেয়ে আসছিল তাদের উপর। অন্যদিকে বেয়ার গ্যাংয়ের তো এখন পুরোই পোষমাস। তাদের সবচেয়ে বড় শত্রু এখন গারদের পিছনে বসে মশার কামড় খাচ্ছে, তাই তারাও মহা আনন্দে বসে পার্টি দিচ্ছিল। তবে অজয় কেডিয়া কিছুটা টেনশনে ছিল, কারণ আরবিআইয়ের ইনভেস্টিগেশন তখনও চালু আছে। তাই হারশাদের পর আরবিআই যে তাদের পিছনে লাগবে না তার কোনো গ্যারান্টি নেই। কিন্তু সিটি ব্যাংক ফরেন ব্যাংক হওয়ার কারণে ত্যাগী কিন্তু বেশ চিল মুডেই ছিল। ওদিকে আমাদের বিগ বুল হারশাদের জীবন তো পুরোই উল্টো অবস্থা। সে আর সহ্য করতে না পেরে জেল থেকেই ওই স্বামীজিকে ফোন দিয়ে বসে। হারশাদ তাই তাকে হুমকি দেয় যে যদি সে ডুবে যায় তাহলে সে সবাইকে নিয়েই ডুববে। স্বামীজিকে কথাটা সরাসরি প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দিতে বলে সে ফোন রেখে দেয়। তাহলে হারশাদের লাইফ কি এখানেই শেষ, নাকি আরো বড় কোনো ধরনের টুইস্ট সামনে আসতে চলেছে? এখন শেষ 2 এপিসোডে হয়তো এর প্রশ্নগুলো আমরা পাবো। তো চলো শুরু করি নবম এপিসোড। নবম এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই যে হারশাদ তার ভবিষ্যতের জন্য একটা ভিডিও শুট করে রেখেছে। এই কেসে যদি কেউ ফাঁসে তাহলে সে কেন ফাঁসবে? দিল্লির বড় বড় রাজনীতিবিদ থেকে শুরু করে স্বয়ং প্রধানমন্ত্রী পর্যন্ত তার সাথে জড়িত ছিল। প্রধানমন্ত্রীর পলিটিক্যাল দলকে সে কোটি কোটি টাকা ডোনেশন দিয়েছে, তাই যদি সে ডুবে তাহলে সে সবাইকে নিয়ে ডুববে। ওদিকে ভূষণ ভাটকে এবার সিবিআই ধরে নিয়ে আসে, আর ধরে আনা মাত্রই তাকে সিবিআইয়ের লোকরা মিলে রাম ধোলাই দেয়, কারণ সে কিছুই বলতে চাইছিল না। কিন্তু কিছুক্ষণ পর আর সহ্য করতে না পেরে ভূষণ বলে বসে, তোমরা এই কেসে কয়জনকে অ্যারেস্ট করবে? আচ্ছা একটা কথা বলো, তোমরা কি খোদ প্রাইম মিনিস্টারকে অ্যারেস্ট করতে পারবে? এই কথা শোনার পর মাধবান নিশ্চিত হয়ে যায় যে এই স্ক্যামের পিছনে রয়েছে বড় পলিটিক্যাল সাপোর্ট, এমনকি খোদ প্রধানমন্ত্রীও তাতে জড়িয়ে পড়েছে। এই নিউজ সে তৎক্ষণাৎ সিবিআই চিফকে জানালে সিবিআই চিফ তো তার কথায় কানই দিতে চায় না, কারণ সিবিআই চিফ ছিল পলিটিশিয়ানদের হাতের পুতুল। সে এই খবর পাওয়া মাত্রই সরাসরি স্বামীজির কাছে চলে যায়। যেমনটা আগেও বলেছি, এই স্বামীজি মূলত প্রধানমন্ত্রী সহ সরকারি দলের বড় বড় আমলাদের পলিটিক্যাল চ্যানেল ছিল। ওদিকে জেল থেকে হারশাদ জানতে পারে যে স্বামীজি এখন তাদের কোনো হেল্পই করতে চাইছে না, আর হেল্প করবে বা কি করে? স্বামীজি তার নিজের এবং সরকারি দলের আমলা সহ প্রধানমন্ত্রীর ধুতি বাঁচাতেই ব্যস্ত। প্রধানমন্ত্রীর ধুতি বাঁচানোর জন্য সরাসরি হারশাদ মেহতাকেই ফাঁসিয়ে দেওয়ার প্ল্যান করছে। সিবিআই চিফ তার সাথে দেখা করতে এলে স্বামীজি সবার নাম ক্লিয়ার রেখে হারশাদের ঘাড়ে সব দোষ চাপিয়ে দিতে বলে। পাশাপাশি সে সুচিতার উপরেও নজর রাখতে বলে, কারণ সুচিতা প্রতি মুহূর্তে কোনো না কোনো ভাবে ভিতরের সব খবর জেনে যাচ্ছিল। সিবিআই চিফও স্বামীজির এই কথাগুলো অক্ষরে অক্ষরে পালন করে সুচিতাকে পিছন থেকে ফলো করতে সিবিআই লোক লাগিয়ে দেয়। তবে এই খবর আবার জানতে পেরে গিয়ে মাধবান বেশ রেগে যায়, কারণ তার অধীনে থাকা লোকদের কেসের কাজে না লাগিয়ে সম্পূর্ণ অপ্রয়োজনীয় কাজে লাগানো হচ্ছে। তবে এবার সিবিআই ডিরেক্টর সাফ বলে দেয় যে এই লোকগুলো তার ডিরেক্ট অর্ডারে কাজ করছে, আর এই স্ক্যামে যে প্রধানমন্ত্রী জড়িত সেটা যেন চিফ কোনোভাবে মানতে পারছেন না। কিন্তু তবুও মাধবান প্রতিবাদ করতে চাইলে চিফ এবার কেসটা সরাসরি নিজের হাতে তুলে নেওয়ার হুমকি নেয়। এসব শুনে মাধবান তখন তাকে বলে যে আপনি তো রাজনীতিবিদদের পোষা তোতার মতন তাদের শেখানো বুলিগুলো আউড়ে যাচ্ছেন, এই সমস্ত অর্ডার তো অন্য কোথাও থেকে আসছে। এই কথাগুলো বলে মাধবান তখনই সিবিআই থেকে রিজাইন করার ঘোষণা দেয়, কারণ সে অত্যন্ত একজন সৎ অফিসার হওয়ার কারণে কোনোভাবেই পলিটিক্সের এই নোংরা খেলার সামনে নিজের মাথা নত করতে চায়নি। কিন্তু মাধবান রিজাইন দেওয়ার কারণে সিবিআইয়ের ঘাড়ে এবার একটা বড় বিপদ চেপে বসে, কারণ কেসের মাঝপথ থেকে যদি ইনভেস্টিগেশন অফিসার কেস ছেড়ে দেয় তাহলে সব জায়গা থেকে অনেক প্রশ্ন উঠবে। তাই সিবিআই চিফ বলে যে সে ঘোষণা করে দেবে প্রমোশন না পাওয়ার কারণে মাধবান চাকরি ছেড়ে দিয়েছে। মানে চিন্তা করো কত বড় হাস্যকর মিথ্যা কথা দিয়ে তাকে খেদানো হলো। যাই হোক, স্বামীজির কথা মতো সিবিআই চিফ হারশাদকে আরো কিছুদিন জেলে রাখার বন্দোবস্ত করে। এর মধ্যে সিবিআই চিফ নিজেই হারশাদকে জিজ্ঞাসাবাদ করতে থাকে, কিন্তু তার পেট থেকে কিছুই বের হয় না। সিবিআই এর কাছে হারশাদকে কেবল 30 জুলাই পর্যন্ত আটকে রাখার পারমিশন ছিল, কিন্তু তার বিরুদ্ধে এফআইআর এর পর এফআইআর দায়ের করে তার জামিন আটকে দেওয়া হয়। এবার কিছুদিন পর যখন মামলা কিছুটা শান্ত হয় আর হারশাদের কাস্টাডি ডেটও পার হয়ে যায়, তখন আদালত তার জামিন মঞ্জুর করে।
কিন্তু আদালত থেকে বের হওয়া মাত্রই ফরেন এক্সচেঞ্জ কমিশনের লোকরা এসে আবারও তাকে ধরে নিয়ে যায়। মানে জামিন পাওয়ার পর আবারও অ্যারেস্ট। তাদের কাছে অভিযোগ ছিল যে হারশাদ ইল্লিগাল চ্যানেলের মাধ্যমে বিদেশে টাকা পাচার করেছে। মূলত হারশাদকে আরও কিছুদিন জেলে আটকায় রাখাই ছিল তাদের মেন প্ল্যান। এর মধ্যে তার ভাই আশ্বিন সুচিতার কাছে গিয়ে পর্যন্ত তার ভাইয়ের জন্য কিছু একটা করতে বলে, কিন্তু সুচিতা তাকে কোনো প্রকার হেল্পই করে না। তবে অবশেষে 4 মাসের লম্বা জেল খাটার পর হারশাদ মেহতা জামিন পায়। এতদিন পর জেল থেকে বের হয়ে সে যেন নতুন জীবন ফিরে পায়। বহুদিন পর ঘরের সবাইও তাকে পেয়ে যেন আকাশের চাঁদ হাতে পায়। তবে অনেক দিন পর কিছুটা শান্তি আসলেও কেস কিন্তু তখনও তার নামেই চলছিল। জেপিসি অর্থাৎ জয়েন্ট পার্লামেন্টারি কমিটির কাছে তাকে রেগুলার হাজিরা দিতে হতো দিল্লি থেকে। তাই নিয়মিত প্রধানমন্ত্রীর লোকেরাও তাকে বলে যাচ্ছিল যে সে যেন কোনোভাবেই এই স্ক্যামে প্রধানমন্ত্রীর নাম না নেয়। হারশাদ তার কেস চলাকালীন সময় প্রধানমন্ত্রীর নাম না নিয়ে কেসটাকে এমন একদিকে ঘুরিয়ে দেয় যেটা কেউই কল্পনা করেনি। সে এই স্ক্যামটাকে সরাসরি সিটি স্ক্যাম নাম দিয়ে সব দোষ সিটি ব্যাংকের দিকে ডাইভার্ট করে দেয়। সিটি ব্যাংক কিভাবে মানি মার্কেট দখল করে নেওয়ার পর দিন দিন প্রফিট কামাচ্ছে সেটাও সে সবার সামনে তুলে ধরে। তার মানে সবাই বোঝা যায় যে এই ধরনের ঘাপলা সে কেবল একা করেনি। হারশাদের এই কথার পর জেপিসির লোকেরা সরাসরি সিটি ব্যাংকের ট্রেজারি ইনচার্জ ত্যাগীকে ডেকে আনে, কিন্তু স্বাভাবিকভাবেই ত্যাগী সবকিছু পুরোপুরি অস্বীকার করে। এদিকে জেপিসির লোকেরা অনেক তথ্য পেলেও তাদের হাতে সব ব্যাপারে নাক গলানোর এত ক্ষমতা ছিল না, কারণ সরকারের আমলারা পুরো সিস্টেমকে জিম্মি করে রেখেছিল। আর সিস্টেম যেখানে অকার্যকর সেখানে কারা সেই সিস্টেমের ভুল ধরে তা তো তোমরা সবাই জানো, তারা হচ্ছে সাংবাদিক। জেপিসির লোকেরা সুচিতা আর দেবাশিসকে দিল্লিতে ডেকে পাঠায়। এরপর তাদের হাতে এমন এক ফাইল তুলে দেওয়া হয় যেখানে সমগ্র ভারতের ইকোনমি সিস্টেমে সব ঘাপলার কথা বর্ণনা করা আছে। সুচিতা এই ইনফরমেশনের বদলে টাইমস অফ ইন্ডিয়াতে ইকোনমির এই দুরবস্থা নিয়ে একের পর এক আর্টিকেল লিখতে থাকে, যার ফলে বিহার গ্যাংয়ের অজয় কেডিয়া পর্যন্ত এই ক্যাচালা পড়ে হারশাদের মতোই জেলে যেতে হয়। কিন্তু ত্যাগের মতন মাস্টার মাইন্ডরা ছিল এই খেলার ধরা ছোঁয়ার বাইরে। সিটি ব্যাংকের চেয়ারম্যান ত্যাগীকে প্রমোশন দিয়ে নিউ ইয়র্কের শাখায় পাঠিয়ে দেয়। বেচারা কেডিয়া জেল থেকে ছাড়া পাওয়ার পরেও ত্যাগী তাকে একই গড্ডায় রেখে ভেগে যায়। এদিকে হারশাদ সিটি ব্যাংকের ব্যাপারে এভাবে পাবলিকলি পর্দা ফাঁস করার পর স্বামীজি এবং তার লোকেরাও চিন্তায় পড়ে যায়, কারণ তাদের চিন্তা হচ্ছে হারশাদ না আবার তাদের নাম বলে দেয়। স্বামীজি হারশাদকে ব্যস্ত রাখার জন্য নিয়মিত বিভিন্ন ইস্যু ধরে তার ঘরে রেড দিতে থাকে। নিরাজ নামের এক ক্লায়েন্টের ড্রাগের ব্যবসার ইস্যু ধরেও সিবিআই হারশাদের বাড়িতে রেড দেয়। হারশাদ দেখে যে এভাবে বসে থাকলে তার বাড়িতে রেডের পর রেড পড়তেই থাকবে, এমনকি সরকার চাইলে তাদেরকে টেররিস্ট বলেও চালিয়ে দিতে পারে। তাই এবার সে সব খেলা একসাথে শেষ করার ডিসিশন নেয়। প্রথমে সে একটা ভিডিও শুট করে রাখে, যাতে তার কিছু হয়ে গেলে স্ক্যামের পিছনে কারা দায়ী সেটা সবাই জানতে পারে। এই ভিডিওটাই কিন্তু আমরা এপিসোডের শুরুতে দেখেছিলাম। এরপর প্রণব শেঠ হারশাদকে নিয়ে যায় দেশের সবচেয়ে বড় উকিল রাম জেঠামালিনীর কাছে। এই রাম সাহেবকে তখন মানুষ অ্যাডভোকেট রাম ভগবান হিসেবে জানত, কারণ জুডিশিয়াল ব্যবস্থায় তার চেয়ে চালু উকিল আর কেউই ছিল না। হারশাদ এবার নিজের নতুন লয়ারের পরামর্শে প্রধানমন্ত্রী এজেন্টের কাছ থেকে সমস্ত কেস তুলে নেওয়া লিখিত প্রতিশ্রুতি চায়, কারণ সে বুঝে গেছে যে মুখের কথায় কিন্তু চিরা ভিজবে না। কিন্তু প্রধানমন্ত্রীর লোকেরা আবার সেই কথায় কান দেয় না। তাই হারশাদ এবং তার লয়ার রাম মিলে এমন একটা কিছু করে বসে যেটা কেউ ভাবতেই পারেনি। অ্যাডভোকেট এবার সিবিআই ডিরেক্টরের কাছে একটা চিঠি লেখে, যেখানে সে জানিয়ে দেয় যে হারশাদ খোদ প্রধানমন্ত্রীকে 1 কোটি টাকা ব্রাইব করেছিল। এখন যদি সিবিআই প্রধানমন্ত্রীকে বাঁচাতে চায় তাহলে হারশাদের উপর থেকে তার সব কেস তুলে নিতে হবে। সিবিআই চিফ চিঠিটা পড়ার পর ছিঁড়ে কুটি কুটি করে ফেলে ঠিকই, কিন্তু এই চিঠিটা অ্যাডভোকেট রাম নিজেই মিডিয়াতে ভাইরাল করে দেয়। আর এরপরেই তো সে আর হারশাদ মিলে নিজেই একটা প্রেস কনফারেন্স ডেকে স্ক্যাম 1992 এর পলিটিক্যাল ইনভলভমেন্ট সহ প্রধানমন্ত্রীর জড়িত থাকার বিষয়টা ফাঁস করে দেয়। এই কাহিনী ফাঁসের পর সারা দেশে যে কি রিয়াকশন হবে সেটা তো অনুমানই করতে পারছো। পুরো ভারতে প্রচন্ড হইচই পড়ে যায় আর প্রধানমন্ত্রীরও নিজের গদি নিয়ে টানাটানি শুরু হয়ে পড়ে। তাহলে কি হতে চলেছে হারশাদের জীবনে? প্রধানমন্ত্রীর সাথে সরাসরি এই ফাইট নেওয়াটা কি তার জন্য কাল হয়ে দাঁড়াবে? এই সমস্ত কিছুর উত্তর পাবো আমরা ফাইনাল এপিসোডে। তাই চলো শেষ ক্লাইম্যাক্স দেখতে শুরু করি ফাইনাল এপিসোড। ফাইনাল এপিসোডের শুরুতে আমরা দেখি যে হারশাদ সরাসরি প্রধানমন্ত্রীর দিকে আঙ্গুল তুললেও সে কিন্তু কখনো সেটা প্রুফ করতে পারেনি। প্রধানমন্ত্রীর ভিজিট স্লিপ তার কাছে আছে, কিন্তু সেটা কোথায় আছে তা নাকি তার জানা নেই। অনেকে ভাবতে শুরু করে যে হারশাদ হয়তো নিজেকে বাঁচানোর জন্য মিথ্যা কথা বলা শুরু করেছে। এদিকে সিবিআই তখনও তার উপরে কেস করেই যাচ্ছিল। এরপর হারশাদকে শেয়ার মার্কেট থেকে ব্যান করে দেওয়ার পর স্টক এক্সচেঞ্জের সূচক ক্রমাগতই নিচে নামতে থাকে। শেয়ারে ইনভেস্ট করা অনেক লোকেরাই সব হারিয়ে সুইসাইড পর্যন্ত করে নেয়।
এই গন্ডগোলের মধ্যে সুচিতা অবশেষে হারশাদের একটা ইন্টারভিউ নেওয়ার জন্য রাজি হয়। ইন্টারভিউ চলার এক পর্যায়ে সে সুচিতাকে জিজ্ঞেস করে যে আসলেই কেউ উদ্দেশ্যমূলকভাবে সুচিতার কাছে হারশাদের খবর পাঠাচ্ছিল কিনা। সে সুচিতার সোর্সের নাম জানতে চায়, কিন্তু সুচিতা তার সোর্সের নাম না বললে হারশাদ দাবি করে যে সে কেবল সিস্টেমের কিছু লুপ হোলকে কাজে লাগিয়ে নিজের পকেট ভারী করেছিল, যেটাকে বড় কোনো ধরনের ক্রাইম বলা যায় না। কিন্তু সুচিতা এই কথা মানতে একদমই নারাজ। হারশাদের এমন লেম এক্সকিউজ শুনে সুচিতা ইন্টারভিউ অসমাপ্ত রেখেই মাঝপথ থেকে চলে যায়। এবার কয়েক বছর পর ভারতে প্রচণ্ড রকমের পালাবদল ঘটতে শুরু করে। তৎকালীন প্রধানমন্ত্রীর পদত্যাগ করার পর সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধীও হত্যার শিকার হন। ওদিকে সুচিতা তার বয়ফ্রেন্ড দেবাশিসের সাথে অবশেষে বিয়ে করে নেয়। আর হারশাদ মেহতার উপর থেকে কিছু কিছু কেস সরে গেলেও এখনও তার বিরুদ্ধে অনেকগুলো চার্জ কোর্টে পড়ে আছে। যদিও তাকে আজ জেলে যেতে হয়নি, তবে দেনা পাওনা এবং ঘাপলার সমস্ত টাকা মেটাতে গিয়ে তার 14,000 কোটি টাকা সম্পত্তির বেশিরভাগই নিলাম হয়ে যায়। তবে এই সব কিছুই হারশাদকে তখনও দমিয়ে রাখতে পারেনি। হারশাদ হলো সেই ন্যাড়া যে শতবার বেলতলায় যেতে চায়। প্রথমে সে টাইমস অফ ইন্ডিয়ার ফিনান্সের সেকশনে কলাম লেখার কথা ভাবে, কিন্তু সুচিতা ততদিনে টাইমস অফ ইন্ডিয়ার ফিনান্স এডিটর হয়ে গিয়েছিল। তার তীব্র বিরোধিতার কারণে হারশাদ টাইমস অফ ইন্ডিয়ার কলাম লিখতে না পারলেও নব্য সমাচার নামে একটা পত্রিকাতে লেখা শুরু করে। এই নিউজ পেপারটাও তখনকার সময়ে যথেষ্ট জনপ্রিয় ছিল। বলে রাখি, হারশাদকে তখনও কিন্তু অনেক মানুষ মার্কেট গুরু হিসেবে দেখত, তাই বিভিন্ন টিভি চ্যানেল এবং নিউজ পেপারে তার রেগুলার ইন্টারভিউ নেওয়া হতো। আর এই মক্ষম সময়ে হারশাদ সিদ্ধান্ত নেয় যে সে আবারও শেয়ার মার্কেটে এন্ট্রি নেবে। দেখতে দেখতে 1998 সাল চলে আসে এবং এই সময়টাতে শেয়ার মার্কেট এবং ব্যাংকিং সেক্টর পুরোপুরি ডিজিটালাইজ হয়ে যায়, যার ফলে ঘরে বসে সহজে ট্রেডিং করা যেত। হারশাদ তার পুরানো কোম্পানি গ্রো মোডের সাবেক ডিরেক্টরদেরকে ডেকে এনে আবারও কোম্পানি চালু করতে বলে, কিন্তু হারশাদ নিজে মার্কেট থেকে ব্যান, আর গ্রো মোডের নাম শুনলে কেউই আসলে ইনভেস্ট করতে চাইবে না। তাই এর জন্য সে কোম্পানির নাম চেঞ্জ করে রাখে দামিয়ান্তি গ্রুপ। এবার নতুন কোম্পানি চালু করার পর সে তার সেই আগের পুরানো কায়দায় স্টক মার্কেটে ইনভেস্ট করে কয়েকটা কোম্পানির স্টক পুরো আকাশে তুলে নিয়ে যায়। কিন্তু হারশাদের কপালে কিন্তু আর আগের মতোই ভাগ্য লেখা ছিল না। 1998 সালে ভারত অনেকগুলো পারমাণবিক বোমা টেস্ট করার কারণে বিদেশি ইনভেস্টররা ভারত থেকে ইনভেস্টমেন্ট কমিয়ে দেয়। এই কারণে শেয়ার বাজারের সূচক আবারও নিচের দিকে নামতে থাকে, আর হারশাদের কপালও জোটে শনির দশা। ওদিকে সুচিতা দালাল কিন্তু তখনও তার ফোকাস থেকে দূরে সরে আসেনি। শেয়ার বাজার নিয়ে কিছুটা রিসার্চ করার পর সুচিতা আবারও আবিষ্কার করে যে হারশাদ তার পুরাতন কোম্পানিকে দামিয়ান্তি নাম দিয়ে এখনো শেয়ার বাজারে দিব্যি চষে বেড়াচ্ছে। দামিয়ান্তি গ্রুপের সব ডিরেক্টররা ছিল তার স্ত্রী জ্যোতির ভাই। তাই সুচিতা তৎক্ষণাৎ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ডের কাছে কমপ্লেন করে দেয়, কিন্তু হারশাদের জন্য তার থেকেও আরও একটা বড় বাস অপেক্ষা করছিল। তাদের নতুন গ্রুপ কিন্তু শেয়ার মার্কেটের ফলের পরেও বেশ ভালোই করছিল, প্রচুর কোম্পানি শেয়ার তারা ম্যানেজ করছিল। কিন্তু হঠাৎ একদিন আশ্বিন ফাইলপত্র চেক করতে গিয়ে দেখে যে তাদের অ্যাসেট থেকে প্রায় 27 লাখ শেয়ার মিসিং, যার মার্কেট ভ্যালু হচ্ছে 300 কোটি টাকার উপরে। এখন এত বড় অঙ্কের শেয়ার কিভাবে গায়েব হয়ে গেল সেটা একমাত্র ভূষণই জানবে, কারণ ভূষণই এই সব কিছু ম্যানেজ করত। ফলে ভূষণকে যখন আশ্বিন জিজ্ঞেস করে তখন ভূষণ বলে যে হয়তো হিসাবে কোনো গরমিল হয়ে গেছে, তাই সে আবারও সব চেক করে ঠিক করে দেওয়ার কথা দেয়। এদিকে হারশাদ আর আশ্বিন তাদের মিসিং হয়ে যাওয়া শেয়ারের হদিশ জানতে চলে যায় কাস্টেডিয়ানের দপ্তরে। 1992 সালে যখন দুই ভাই জেলে ছিল তখন কাস্টেডিয়ানের উপরে শেয়ারের সব অ্যাসেট ম্যানেজ করার দায়িত্ব ছিল। হারশাদ আর আশ্বিন ভেবে নেয় যে হয়তো তারাই কোনো গরমিল করে ফেলেছে, তাই তারা সেই অফিসে গিয়ে কমপ্লেন করার পর তারা সিবিআইকে দিয়ে এই ব্যাপারে একটা ইনভেস্টিগেশন শুরু করায়। মানে ঘুরে ফিরে আবারও সেই সিবিআই ঝামেলা। তবে সিবিআই ইনভেস্টিগেশন শুরু করার পরেই হঠাৎ ভূষণ এসে হারশাদ আর আশ্বিনের উপরে চেঁচামেচি শুরু করে দেয়। এবার ভূষণ স্বীকার করে যে 1992 সালে হারশাদ যখন জেলে ছিল তখন সে এই শেয়ারগুলো বেনামি কোম্পানির নামে ট্রান্সফার করে বিক্রি করে দিয়েছে। এই কথা শোনার পর দুই ভাইয়ের মাথা তো পুরোই হ্যাং হয়ে যায়। এখন এই ঘাপলা সামনে চলে আসলে আবারও হয়তো হারশাদকে জেলে যেতে হবে। সে আর আশ্বিন তো পারলে ভূষণকে মেরেই ফেলে, কিন্তু ভূষণ হুমকি দেয় যে তার কিছু হলে সে তাদের বেনামি কোম্পানির নামে রাখা অসংখ্য শেয়ারের কথা ফাঁস করে দেবে। চিন্তা করো, একেই বুঝি বলে ভরসার বদলে পিছন থেকে ছুরি মারা। সে নাকি তার ফ্যামিলির জন্য এত টাকা শেয়ার মেরে দিয়েছে। হারশাদ আর আশ্বিন যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। যাকে তারা পার্টনার হিসেবে দেখতো সে কিনা এভাবে তাদের কঠিন সময়ে এই কাজ করে বসলো। কিন্তু ভূষণ নিজেকে কখনো পার্টনার নয়, বরং সাধারণ কর্মচারী ভেবেছে। তাই সে সুযোগ বুঝে সে হারশাদকে ফাঁসিয়ে দিল।
এদিকে ভূষণকে কিন্তু সিবিআই এবার সরাসরি ইনভেস্টিগেশনে ডেকে পাঠায়, কিন্তু এবার ভূষণ যেটা করে সেটা ছিল হর্ষাদ মেহতার কফিনের শেষ পেরাক। সে কোনো রাগ ঢাক না ডেকেই হর্ষাদের সবকিছু পুরোপুরি ফাঁস করে দেয়। ভূষণ চালাকি করে সব শেয়ার হর্ষাদের নামে রেখেই বেচে দিয়েছিল, ফলে এক রাতে আবারও হর্ষাদকে সিবিআই তার পরিবারের সামনে থেকেই ধরে নিয়ে যায়। এবার তারা হর্ষাদের প্রতি আর কোনো দয়া মায়া দেখায় না। টেনে হেঁচড়ে নিয়ে যাওয়ার পর চড় থাপ্পড় মেরে তাকে ইন্টারোগেট করতে থাকে। হর্ষাদের কাছে সিবিআই এর কোনো প্রশ্নের উত্তর ছিল না, উত্তর দেবে কি করে? শেয়ার তো এবার সে গায়েব করেনি, কিন্তু সেটা তার পক্ষে প্রমাণ করাও সম্ভব না। হর্ষাদকে ধরে নিয়ে গিয়ে আবারও জেলে ঢুকিয়ে দেওয়া হয়। সেখানে আশ্বিন তার সাথে নিয়মিত দেখা করতে আসতো। এত কিছুর পরেও তাদের দু ভাইয়ের মিলন বন্ধনটা কিন্তু ছিন্ন হয়নি। হর্ষাদের শরীরের অবস্থাটাও দিন দিন খারাপ হয়ে যাচ্ছিল, কারণ ইতিমধ্যেই সে হার্টের সমস্যায় ভুগছে। আশ্বিন তার ভাইয়ের জন্য হেলথের বেল নেওয়ার অনেক চেষ্টা করতে থাকে, কিন্তু সেই সুযোগ আর হয় না। 2001 সালের 31শে ডিসেম্বর রাতে সবাই যখন 31st নাইট উদযাপন করছিল, ঠিক সেই রাতেই হঠাৎ করে হর্ষাদের হার্ট অ্যাটাক হয়। জেলের প্রিজন সেলের ভিতরে তার আর্তনাদ শোনার কেউই ছিল না। অনেকক্ষণ পর পুলিশ এসে তালা খুলে তাকে কাঁধে ভর দিয়ে হসপিটালে নিয়ে যায়। তবে তার জন্য ছিল না কোনো আধুনিক অ্যাম্বুলেন্স। হসপিটালে আসার পরেও সরাসরি ডাক্তারের কাছে না নিয়ে তাকে রুমের বাইরের বেঞ্চিতে বসিয়ে রাখা হয়, কারণ আইন একজন অপরাধীর জন্য এতটুকু সিম্প্যাথিও দেখায় না, বিশেষ করে যার জন্য অনেক মানুষের জীবন চলে গেছে। অবশেষে হর্ষাদ মেহতাকেও ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার আগেই সেই বেঞ্চিতে বসেই প্রাণ হারায়। তার পরিবার তাকে দেখতে এসে কান্নায় ভেঙে পড়ে। এটাই ছিল শেয়ার মার্কেট ডন হর্ষাদ মেহতা দি এন্ড। আসলে তুমি যত বড়ই জিনিয়াস হও না কেন, লোভ বা লালসা তোমাকে খুব অল্প সময়ের মধ্যেই পুড়িয়ে ছারখার করে দেবে। ঠিক সেভাবেই হর্ষাদ মেহতাও আমাদেরকে সেই শিক্ষাই দেয়। তাই ভিশনারি হওয়া অন্যায় কিছু নয়, কিন্তু উপরে ওঠার চক্করে তুমি যদি নিজে অহংকারী হয়ে পড়ো, তাহলে একদিন না একদিন সব শেষ হয়ে যাবে। তো হর্ষাদ মেহতা তোমাদের চোখে কেমন ছিল? ক্রিমিনাল নাকি সিস্টেমের ফাঁক ফোকর বের করতে পারা এক জিনিয়াস? সেটা জানাতে পারো কমেন্টে। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো ও সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।